জীবনের প্রতিটি পাতায় গল্প বলে অন্য কিছু। আজকে আমি যা ভাবছি কালকে হয়তো আমার ভাবনায় কিছু পরিবর্তন আসতে পারে। শুধু আমার ক্ষেত্রেও নয়, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মানুষের মনে নানান ধরনের পরিবর্তন প্রতিক্ষণে হয়েই চলেছে। তো এমনই কিছু আশা এক্সপেকটেশন নিয়ে আমরা মানুষরা বেঁচে থাকি যে কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে কখনো। তো যাই হোক, হয়তো সেটা কখনো অনেক বেশি দীর্ঘজীবী হয়ে দীর্ঘদিন লেগে যায়। অনেক সময় তাতে কী হয়, অনেক মানুষের ধৈর্য হারিয়ে ফেলে। আর এই বর্তমান জীবনে আপনারা তো সকলে জানেন মানুষের ধৈর্য বড্ড কম। আর ধৈর্য বড্ড কম হওয়ার জন্য কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হয়। তো ধৈর্য যদি বেশি হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান অনেক ইজি হয়ে যায়, হয়তো একটু সময় লাগে অনেক সময়। তো যাই হোক, তবু তো আশায় বাঁচে চাষা, এমন একটা কথা আছে বাংলায়। তো চলুন, এরপর আমি এখন আজ রান্নায় বসেছি। দেখতেই পাচ্ছেন উনুনে জ্বালানি চলছে কাঠে, আর বাইরে চলছে সূর্য মামার জ্বালানি। তো এই দুটো জ্বালানিকে মেনটেন করে মাঝখানে আমি রান্না করব কড়াইতে। তো চলো, রান্না তো প্রায় অর্ধেক টেম্পারেচার বাইরে টেম্পারেচার হয়ে যাচ্ছে, আর অর্ধেক টেম্পারেচার যেটা উনুন থেকে অ্যাভেলেবেল। তো আর এই দুটো টেম্পারেচার, তিনটে টেম্পারেচারের মাঝখানে আমি যে কিনা কড়াই না বসেও অর্ধেক রান্না হয়েই যাচ্ছে অটোমেটিক্যালি। কী করা যায়? আপনাদেরকে আমার তরফ থেকে একটাই টিপস, বেশি বেশি জল খান, লবণ জল খান, কারণ শরীরে সমস্ত লবণ বেরিয়ে যাচ্ছে। আর যারা রৌদ্রে বাইরে কাজ করেন তাদেরকে বলবো যে আপনারা আরও বেশি বেশি জল খান, গামছা বা তাওয়ালে ভিজিয়ে মাথায় বেঁধে রাখুন। নাহলে কিন্তু প্রচণ্ড হিটের কারণে অনেক বিপদও হতে পারে। তাই জন্য আপনারা আপনাদের যত্ন নিন, যত চেষ্টা করুন যতটা বেটার যত্ন নেওয়া যায়, আর যতটা সম্ভব চেষ্টা করুন রোদটাকে অ্যাভয়েড করার। কিন্তু কী করা যায়, কাজের সূত্রে আমাদের অনেকই কিন্তু রোদে একটু ঘোরাফেরা, রোদে থাকা, এগুলো করতেই হয় হয়তো। কিন্তু সত্যি কথা বলতে এই বছর প্রচণ্ড পরিমাণে এই বৈশাখে রৌদ্র, কিন্তু জানি না কেন একটাও কাল বৈশাখী দেখা যাচ্ছে না। হয়তো দেখা যাবে, তারই অপেক্ষায়। ওই যে আগেই বললাম, আশায় বাঁচে চাষা। আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে, এরকম করে দিন গুনতে থাকা হবে নিশ্চয়ই ঠিক একদিন। তো এমনই এটা একটা সাধারণ উদাহরণ। এরকম মানুষের জীবনেরও অনেক কিছু উদাহরণ থেকে যায়, যেখানে মানুষও নিজেও অনেক রকম অনেক কিছু আশায় বাঁচে চাষার মতো। তো চলো, তারই মাঝখান থেকে আশায় বাঁচে চাষার মাঝে আমি এখন পটলের খোসা ছাড়াতে বসেছি বটিতে, এবং সাইডে দেখছেন আরও বেশ কয়েকটা সবজি আমাদেরকে উঠে মারছে। সেই সবজিগুলোকেও নিয়েও আমি কাজ করব। যে চলো, কড়াইতে আজকে রান্না হবে মাছ। আহা, মাছটা জানি না করে দুর্ভাগ্য করে জন্মগ্রহণ করেছিল ওই জলের ভেতরে। কিন্তু কী করা যায় বলুন, আমরা তো ফুড সাইকেলে দেখতেই পাই, ফুড চেনের মধ্যে একে অপরকে খাওয়া দাওয়া করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। আর কি বলবেন বলুন, খারাপের মধ্যে নাকি ভালোর মধ্যে যাওয়া যাক। পজিটিভিটি সবার সমস্ত কিছুর মধ্যে সব কিছু নেগেটিভিটি হতে পারে না, কোনো কিছু পজিটিভও থাকতে পারে। ঠিক একই রকম কী পরিমাণ জ্বলছে দেখছেন উনুনটা, যেন আমার গায়ে এসে লেগে পড়েছে। কী করা যায় বলুন, আমিও সেরকমভাবে খুন্তি চালাচ্ছি, আমি কিছু কম যায় নাকি? যাই হোক চলুন, আমার খুন্তি আর উনুনের টেম্পারেচার দুটোই ছিল প্রায় একই রকম। তো চলো, এরপর মাছের ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছের আজকে কারি বানানো হবে, তো তাই জন্য স্বাদ মতো মশলা সেটা বাটনা হয়েছে। মশলার বাটনাতে কোনো মিক্সার গ্রাইন্ডারে নয় কিন্তু। তো সেটা কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং কঠিন কাজ। যারা করে তারা খুব ভালোভাবে সেটা ফিল করে। তো চলো, কী করা যায়, ফিল তো কম বেশি অনেকেই করছে, তাই না? যাই হোক চলো, এবার মাছ বাবা রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর তাকে আমি কারির মধ্যে দিয়েও দিয়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা, জাস্ট কিছুক্ষণ, জাস্ট কমপ্লিট হলো বলে। তো বন্ধুগণ, তোমরা যারা এখনও পর্যন্ত আমাকে লাইক করেননি আমার ভিডিওটা, প্লিজ লাইক করে দিন। আর সাবস্ক্রাইব করতে বলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে বেলআইকনে প্রেস করে দিন। সকলেই খুব ভালো থাকুন, হ্যাপি থাকুন, বেশি বেশি জল খান। আমার আর কিচ্ছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে শুরু করলাম। যেমন ধরুন সবজি কাটাটা প্রায় একটু বাকি ছিল, সেটাও কমপ্লিট করে নিলাম, এবং তার সাথে সাথে একটু আমও খেয়ে নিলাম, কারণ এই গরমের মধ্যে সত্যি টক খেতে একটু ভালোই লাগে। আর এখানে দেখুন আমি কাঁচা পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেটাও 2-3টা খেয়ে ফেললাম। কারণ আমরা জানি পেঁপে সেদ্ধ করা, রান্না করা, বা কাঁচা পেঁপে, পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া হয়। যেভাবেই আপনি পেঁপে খান না কেন, পেঁপে কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো, স্পেশালি আমাদের লিভারের জন্য। তো তাই জন্য আমি পেঁপে খেতে পছন্দও করি, আর একটু খেয়েও নিলাম। আর তা করতে করতে আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো মাছটা তুলে নিলাম এবং সুন্দরভাবে কড়াইটাকে পরিষ্কার করার পালা, এবং তারপর দ্বিতীয় রান্না যেটা করব সেটার দিকে এগিয়ে যাব। তো চলুন, আমি কড়াই ধুয়ে পরে উনুনে আবারও বসিয়ে ফেলেছি। এইবার কি রান্না হবে, জাস্ট ওয়েট।
এইবার আমি দেখতেই পাচ্ছেন শাকগুলো অলরেডি জলে দিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে নিলাম এবং জলটা ঝরিয়ে নিলাম সুন্দরভাবে। এরপর আমি রসুন অলরেডি ছাড়িয়ে রেখেছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যদিও শাক রান্নায় আমি খুব অল্প পরিমাণ তেল দিই, কারণ এক্ষেত্রে বেশি তেল লাগে না, বা খুব বেশি তেল দিয়ে খুব স্পাইসি করে যদি শাক রান্না করা হয় শাকের প্রকৃত গুণ নষ্টই হয়ে যায়। তাই জন্য আমি ততটুকুই তেল দিলাম যতটুকু রসুন ভাজার জন্য দরকার হবে। এবার রসুনটা হালকা লাল লাল হতে হতেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে শাকগুলো সব দিয়ে দেবো। শাকগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর শাক রান্না করতে গেলে আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন, লবণ অনেক সময় বেশি হয়ে যায়, আর লবণ বেশি হলে কিন্তু সেই শাকের গুণাগুণ এবং খাওয়ার স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। তাই জন্য যদিও এই শাকটা ছিল আজকে আমার বিভিন্ন মিক্সড শাক বলতে পারেন, অনেক রকমের শাক একসাথে, কচু শাক, লালতে শাক, 2-3 রকমের শাক একসাথে মিক্স ছিল, এবং সেই শাকটাকে আজকে রান্না করা হচ্ছে, তাই অল্প পরিমাণে লবণ দিলাম। লবণটা দেওয়ার পর এবং ততক্ষণ খুব ভালো করে নাড়ানাড়ি করলাম। নাড়ানাড়ি করার পর এরপর আমি খুব একটু পরিমাণ মতো জল দেবো। জল দেওয়ার পর আমি ঢেকে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত, কারণ জানি আমরা যদি একটু ঢেকে রেখে রান্না করি তাহলে রান্নাটা খুব জলদি হয়। এদিকে দেখুন মাছটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে রান্নাটা। সত্যি নিজে রান্না করলেও একটু প্রশংসা করতেই হয় নিজেকে। যেমন ধরুন রান্নাটা খুবই সুন্দর টেস্টি হয়েছিল। আমি যদিও খাবার খাওয়ার পর ভয়েস দিচ্ছিলাম, তাই তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করলাম। আমি এই মাছ রান্নায় নিজেকে 10-এর মধ্যে 8 দিতে রাজি আছি। এই না আপনারা খেলে হয়তো কত দিতেন। আর যারা নিরামিষ রয়েছেন তাদের জন্য আমি সরি। তো চলো এরপর শাক রান্নার পালা। আমি শাকটা একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পর আবারও একটু ঢেকে রাখতে হবে, সেদ্ধ হতে বাকি ছিল সেই জন্য। তো এবার প্রায় আশা করি কমপ্লিট হয়ে এসেছে, তাই একটু জাস্ট এবার হালকা করে ভেজে নেব জলটা কমে যাওয়ার পরে। আর বেশিক্ষণ ঢেকে রাখলে হয়তো পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, লেগে যাবে, তাই জন্য ঢাকা সরিয়ে দিলাম। এরপর শাককে জাস্ট উঠিয়ে নেওয়ার অপেক্ষা। শাক উঠিয়ে নেওয়ার সাথে সাথে আমি ভাবছিলাম এইবার কি রান্না করব, কারণ এখনও প্রায় 2টো রান্না বাকি। তো দেখা যাক কোনটা করা যায় রান্না এবার। তো তোমরা সাথে দেখো, তোমরাও দেখো, যাই না তোমরা কারা এই যে রান্নাগুলো হচ্ছে এগুলো কোনটা কে পছন্দ করেন। যে সমস্ত দর্শক বন্ধুরা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই প্লিজ আপনার পছন্দের মেনুটা এখানে লিখে যাবেন। আপনি হয়তো অন্য কিছু পছন্দ করতে পারেন, কিন্তু এখানে রান্না করা জিনিসগুলোর মধ্যে পুরো ভিডিওটা দেখুন, তারপর যে রান্নাটা আপনি পছন্দ করেন খেতে সেটা একটু লিখে যাবেন প্লিজ। সে শাক হতে পারে, মাছ হতে পারে, পেঁপে হতে পারে, বা আরও কিছু ভাজাভুজি হতে পারে আমার এখানে রান্না করার মধ্যে। চলো এবার আমি রান্না করতে চলেছি পটল এবং আলুর সবজি। পটল এবং আলুর সবজি আপনারা সকলে জানেন, পটল ভীষণ স্পাইসি একটা রান্না। পটলকে খুব সাদামাটা রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না, একটা কীরকম যেন জল জল ব্যাপার লাগে। কিন্তু যদি আপনি একটু স্পাইসি করে রান্না করেন পটলকে, তাহলে পটলের স্বাদ কিন্তু অন্যরকম, একেবারে দ্বিগুণ হয়ে যাবে বেড়ে। তো আমিও চেষ্টা করছিলাম আমার পক্ষে আমি যতটা বেটার রান্না করতে পারি, তো সেটারই টার্গেট। তো আমি প্রথমে কড়াই অল্প অয়েল দিয়ে, মানে তেল দিয়ে পরেই পটল আর আলুটাকে সুন্দর করে নেড়ে হালকা আমি ভাপতে দিয়েছিলাম বলতে পারেন, যাতে অল্প হলেও সেদ্ধ হয়ে যায়, সাথে সাথে একটু ভেজেও নিলাম। কারণ আর পটল যখন আপনি রান্না করবেন তখন কিন্তু লবণটা ট্রাই করবেন পরে দেওয়ার, একদমই তা একেবারে শেষে আগে লবণ দিয়ে দিলে পটলটা ভীষণই প্যালপ্যালে হয়ে যায়, কেমন একটা যেন নরম নরম হয়ে যায়, যেটা ভাল লাগে না। এরপর পটলটা আলুটা হালকা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। আর পেঁপে কাটা এখনও আমার প্রায় বাকি ছিল, তাই সেই পেঁপেটা এখন কাটতে বসেছি। 2টো পেঁপে রান্না হচ্ছে, যেহেতু ছোটো ছোটো পেঁপেগুলো ছিল, তাই আমাদের এই গাছের পেঁপেগুলো তো একটা অলরেডি কেটে ফেলেছি, আর একটা বাকি ছিল, সেটা আমি এখন কাটতে বসেছি পটল রান্না হতে হতে। একা হাতে রান্না করা মানে অনেক এক্সপার্ট হতে হয়, তাছাড়া কিন্তু অসম্ভব মানে আপনি হয়তো মেনটেন করতে পারবেন না। তারপর আবার কাঠে জ্বালানিতে রান্না, যেখানে আপনি গ্যাস রান্না করলে হয়তো চাইলেই সুইচটা অফ করতে পারবেন, অন করতে পারবেন। এখানে কিন্তু পুরোপুরি অফ করে দিয়ে আবারও অন করা খুবই জটিল ব্যাপার একটা। তাই জন্য যাই হোক চেষ্টা করছি। দেন আমি এখন পেঁপেটা কেটে নিচ্ছি সুন্দর করে। পেঁপেটা ছাড়িয়ে নেওয়ার পর পেঁপে কমপ্লিট। আচ্ছা, পেঁপে ছাড়াতে আপনারা কোথায় পছন্দ করেন, বটিতে, নাকি যে সমস্ত ছোলার বা খোসা ছাড়ানোর জন্য যে সমস্ত মার্কেটে ছোটো ছোটো আমাদের অস্ত্র বা গ্যাজেটগুলো বেরিয়েছে সেইগুলো দিয়ে পেঁপে ছাড়াতে আপনারা পছন্দ করেন, একটু কমেন্টে জানাবেন। তো যদিও এই পেঁপেটা একেবারেই টাটকা, মানে এই জাস্ট খোসা ছাড়ানোর বলতে পারেন 10 থেকে 15 মিনিট আগেই
গাছ থেকে পাড়া হয়েছিল, তাই ছাড়ানোটা খুবই ইজি এবং খুবই ছাড়ানোটা সহজ হচ্ছিলো। কিন্তু এই পেঁপেটা যদি বাজার থেকে কিনে এনে 10 দিন না হলেও মিনিমাম 3-4 দিন বাড়িতে রাখার পর যদি আপনি এটা খোসা ছাড়তে যেতেন, তাহলে খুবই বোর ফিল করতেন, বিরক্ত হতেন এবং ইরিটেট হতেন। আমি খোসা ছাড়ানোর পর সুন্দর করে ধুয়ে নিলাম এবং ধুয়ে নেওয়ার পর আমি প্রায় খেয়েই নিলাম, অনেকটা খেয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে আমি শাকটা দেখে নিলাম। এই শাকটা কাটা হয়েছিল আগে, শাকটা রান্না করে কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও তোমাদের সাথে একবার ভিডিওর ক্লিপটা দিলাম, কারণ শাক কাটাটা তোমাদের সাথে দেখাইনি, কত সুন্দর ছিল, একেবারে তাজা তাজা, দারুণ। চলো, এবার পটল ভাজা হয়ে গেছে, এবার আমার পটলকে কষিয়ে ঝোল বানানোর পালা। তো সমস্ত মশলা, বাটনা মশলা দেওয়া হয়েছে। এই মশলাগুলো বাটা হয়েছে কোনো মিক্সার গ্রাইন্ডারে নয়, কিন্তু একেবারেই শিলনোড়াতে। তো বাটার পর পরিমাণ মতো লবণ, হলুদ, মশলা বলতে সেরকমভাবে প্যাকেট মশলা খুব একটা ইউজ করা হয় না বললেই চলে, বেশিরভাগটাই একেবারে ডিরেক্টলি আজকে বাটনা আজকে রান্না। সেই মশলাটার স্বাদও আলাদা হয়, একটু কষ্ট থাকে ঠিক কথা, কিন্তু স্বাদ আলাদা হয় এবং রান্নাটা খুব ভালো হয় এবং যেটা খুবই হেলদি বলতে পারেন। তো চলুন, আমার সেই মশলা কষানো প্রায় কমপ্লিট। তো মশলা কষানোর পর সেই মশলার মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম এবং সুন্দর করে পটলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো আমি একটু পরেই জল দিয়ে দেবো। জল দেওয়ার পর ভালো করে পটলটা ঝোল করে নেব। ঝোল করে নেবার পর ঝোলটা বলতে এমন ঝোলটা রাখবো, প্রচণ্ড বেশি পরিমাণে রাখবো না, অল্প একটু কারির মতো করে রাখবো। তো কারির মতো করে রাখার জন্য একটু দেখলাম আলুটা সেদ্ধ হতে বাকি রয়েছে, তাই অল্প ঢেকে রেখেছিলাম। আবারও দেখলাম যে আবারও একটু ঢেকে রাখতে হতে পারে। তো তাই জন্য এখন আমি আবার চেক করে নিলাম, দেখছি যে প্রায় আলুগুলো হয়ে এসছে। তো চলো এবার লবণটা চেক করে নেওয়া যাক। জানি না তোমরা লবণ কীভাবে চেক করো। আবারও দেখো আমি আম খেতে শুরু করেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, প্লাস আবার আমি জ্বালানিতে রান্না করছিলাম। তারপর তার মধ্য থেকে একটু টক খেতে ভালোই লাগছিল, তাই আমি গাছ থেকে আম নিয়ে এলাম একটা এবং সেই আমটা খাচ্ছিলাম। আর গাছ থেকে পাড়ার দরকারই পড়ছে না, জানেন তো বন্ধু, এত বেশি পরিমাণে গাছের আম পড়ে যাচ্ছে, প্রত্যেক দিনই ঝরে যাচ্ছে। ঝড় না হওয়া তো এমনিই ঝরে যাচ্ছে, হয় টেম্পারেচারে নয় কোনো পাখিতে, কোনো না কোনোভাবে গাছ থেকে আম টুকটাক পড়তেই থাকছে। আর যান আর দেখুন আম গাছের আম পড়লো, কোন আমটা পড়লো, কোন গাছের আম পড়লো। কারণ আমাদের বাড়িতে এই মুহূর্তে 3টে আম গাছ, তো কোন গাছের আমটা পড়লো সেইটা দেখার জন্য ভীষণ অবস্থির হই। আর যাই হোক, এভাবে আম পড়তেই থাকছে আর আমি কিন্তু মাঝে মাঝে খেতেই থাকছি। তার মধ্যে একটা গাছের আম ভীষণই টক, এতটাই টক আপনি মুখেই দিতে পারবেন না, মনে হবে নিলে পরে থুতু করে ফেলে দিই। আর 2টো গাছের মোটামুটি একটু তাও ট্রাই করা যায়, খাওয়া যায়। তো কী করা যাবে, চলো সব কিছু নিয়েই চলতে হবে। এই রৌদ্রে সেই বুনো ওল আর বাঘা তেঁতুলের মতো ব্যাপারটা, একটা গাছের আম এতটাই টক। তো আমার রান্না কমপ্লিট পটলটা, এবং কড়াইটাকে আবারও পরিষ্কার করে নিচ্ছে, আরও একটা রান্না বাকি, তাই জন্য আপনার তো সকলে জানেন অলরেডি কী রান্না বাকি, সেটা হলো হচ্ছে পেঁপে। তো পেঁপেটাকে কিছুই করবো না, সিম্পল লবণ একটু হলুদ দিয়ে পরে হালকা হালকা ফ্রাই করে নেব। হালকা হালকা ফ্রাই করার জন্য পেঁপে সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে, তাই একটা লং টার্মের ব্যাপার, খুব কিছু করছি না। টাটা।